Dear students, how are you and welcome to everyone in our course Design of Concrete Structure 1 CE 3103. Today we will continue the rest of the part of our design of one-way slab by USD method. প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছিলাম শুধুমাত্র ডেপথ চেক পর্যন্ত, যেই মোমেন্টের জন্য ম্যাক্সিমাম মোমেন্টের জন্য আমি যে ডেপথকে প্রোভাইড করেছি সেটা স্যাটিসফাই করে কিনা আমরা দেখেছি আমাদের পার্ট 1-এ যে আমাদের প্রোভাইডেড ডেপথ স্যাটিসফাই করেছে। সো আজকে আমরা দেখব কীভাবে স্টিলকে ক্যালকুলেশন করতে হয় ইউএসডি মেথডে। তো ডব্লিউএসডি মেথডে একটু ইজি ছিল স্টিল ক্যালকুলেশন করা, ইকুয়েশনস হলো এম ইজ ইকুয়াল টু এএস এফএস জেডি, বাট ইন ইউএসডি মেথড আমাদেরকে এই দুইটা ইকুয়েশন ইউজ করতে হবে। যেখানে ইকুয়েশন নাম্বার এ সেখানে আছে এ এস ইজ ইকুয়াল টু এম ইউ আলটিমেট মোমেন্ট ডিভাইডেড বাই ফাই এফ ওয়াই ডি মাইনাস এ বাই টু। এফ ওয়াই হচ্ছে স্টিলের ইল্ড স্ট্রেন্থ, ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, এ হচ্ছে একটা ভ্যালু যেটা আমাদেরকে বের করতে হবে। এ ইজ ইকুয়াল টু যে এ এস এফ ওয়াই 0.85 এফসি প্রাইম বি। তো এখানে আমাদের যে তিনটা স্টেপ ছিল, মানে তিনটা পোর্শন ছিল আমার, ইন্টেরিয়র সাপোর্ট, মিড স্প্যান অ্যান্ড এক্সটেরিয়র সাপোর্ট। প্রত্যেকটার জন্য এই দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাই করে দুইটার ভিতরে ইন্টারেকশন করে আমাকে এ এর ভ্যালু বের করে সেখান থেকে স্টিল ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা যেটা দেখব, ইন্টেরিয়র সাপোর্টের জন্য আমার মোমেন্ট হচ্ছে 6.43 কিউব ফিট। এটা আমাদের যেটা আমরা লেকচার 1-এ বের করেছি ইন্টেরিয়র সাপোর্টের জন্য 6.437.5 পাউন্ড। এটাকে কিপ করলে 6.43 আসে। তো সেটা আমি এখানে দেখিয়েছি, মোমেন্ট ইজ ইকুয়াল টু 6.43 কিউব ফিট। তো আমাদের কাজ হবে এরকম একটা চার্ট করা, যেখানে প্রথমে এ থাকবে, তারপরে এস থাকবে, তারপরে এ থাকবে। আমরা অ্যাট ফার্স্ট অ্যাজিউম করে নিব, ধরে নিব এ এর ভ্যালু হচ্ছে 1। এ এর ভ্যালু 1 ধরে এক নম্বর ইকুয়েশন আমরা ইনপুট দিব। যদি এ ইজ ইকুয়াল টু 1 হয়, এই ইকুয়েশনের সবগুলো মান আমাদের জানা। এম ইউর মান 6.43 কিউব ফিট, ফাইয়ের মান 0.90, এফ ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 60,000 PSI। যেহেতু এটা পাউন্ডে আছে, সো আমি কিপ করার জন্য 60 ইউজ করব। আর এই মানটা 6.43 কিউব ফিট, এটাকে ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দ্বারা মাল্টিপ্লাই করব। এই ভ্যালুগুলো যখন আমি এখানে ইনপুট দিব, সেখানে এএস এর একটা মান পাবো। সেই এএস এর মানটা হবে 0.29। এরপরে এই 29 মানটা 2 নম্বর ইকুয়েশন এই এএস এখানে বসাবো। বাকি সব আমাদের নোন। এফ ওয়াই এর মান জানি 0.85, সেটা জানি। এফসি প্রাইমের মান 4000 দেওয়া আছে। বি এর মান হচ্ছে 12, আমরা ধরে নিয়েছি 12 ইঞ্চি স্ট্রিপ, 1 ফিট স্ট্রিপ, সে 12 বসাবো। বসানোর পরে এ এর একটা মান পাবো, সেই মানটা আবার এখানে বসাবো। তারপরে এ এর মান যে 0.42 পেলাম, এই 42কে এখানে আবার আমরা ইনপুট দিব এই ইকুয়েশনে। এ এর মান এখানে যে এ দেওয়া আছে, বাকি মান সব আগের মতো থাকবে। এম ইউর মান হচ্ছে 6.43 ইন্টু 12, কারণ ফিটকে ইঞ্চিতে করবো, বাকি সব মান সেম। এ এর মান হবে 0.42। এই এর মান 0.42 বসালে আমরা এ এস এর মান পাবো 0.27। এ এস এর মান 0.27 আবার 2 নম্বর ইকুয়েশনে বসাবো, তখন এ এর মান পাবো 0.40। এরকমভাবে আমরা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত এই পয়েন্টে এ এর মান আর এই পয়েন্টে এ এর মান সেম না আসে। নর্মালি 3টা স্টেপে ট্রায়াল দিলে মানটা সেম চলে আসে। আমরা এর মান যখন আবার 40 পেলাম, এই 0.40কে আমি আবার 1 নম্বর ইকুয়েশনে বসাবো। বসানোর ফলে আমি এএস এর একটা মান পাবো, সেই এএস এর মানটা হয় 0.27। এই 0.27 মান যখন আমি আবার এই 2 নম্বর ইকুয়েশনে বসাবো, এখানে এ ইজ ইকুয়াল টু 0.27, তখন এ এর একটা মান পাবো, সেই মানটা আসতেছে আমার 0.40। ইট মিনস দ্যাট আমার এ এর এই মান এবং এই মান সেম হয়ে গেছে। তার মানে হচ্ছে আমার যে স্টিল দরকার হবে এই মোমেন্টের জন্য, 6.43 কিউব ফিট মোমেন্টের জন্য যে স্টিল দরকার হবে, সেই স্টিলটা হবে 0.27 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা যখন আমি পেয়ে যাব, আমরা জানি কীভাবে স্টিল এরিয়া পেলে স্পেসিং ক্যালকুলেশন করতে হয়। 12 তার সাথে গুণ দিতে হবে আমি যেই স্টিল ইউজ করতেছি তার এরিয়া। 12 মিলি বারের এরিয়া হচ্ছে 0.20, সেই 0.20 যেটা আমার দরকার 0.27, সেই 0.27 হচ্ছে নিচে। তাহলে স্পেসিংটা হবে আমার 8.89, এটাকে আমি 9 ধরতে পারি।
একই প্রসিডিউর অবলম্বন করে আমার মিড স্প্যানের মোমেন্ট 4.13 কিপ ফিট, সেটার জন্য আমি আবার সেম স্টেপকে রিপিট করে আমি আবার আগের মতো করব। 1 নাম্বার ইকুয়েশনে প্রথমে এ এর মান 1 বসাবো, বসাইলে আমি এই যে এই 1 নাম্বার ইকুয়েশন, এখানে এ এর মান আমি 1 বসাবো, বাকি সব ভ্যালু আমার সেম থাকবে, শুধুমাত্র মোমেন্টটা চেঞ্জ হবে, কারণ প্রথম স্টেপে মোমেন্ট ছিল 6.43 আর এই স্টেপে মোমেন্টের মান হচ্ছে 4.13। এটা যখন আমি ইনপুট দেবো এএস এর মান পাবো 0.18। এই এএসটাকে আমি আবার যখন 2 নাম্বার ইকুয়েশন এখানে ইনপুট দেবো, বাকি সব মান সেম থাকবে, তখন এ এর যে মান পাবো সেটা হচ্ছে আমার 0.27। স্বাভাবিকভাবে আমি দেখতেছি এখানে ছিল 1 আর এখানে 0.27, সো দুইটা মান যেহেতু আলাদা, সো আমার স্টেপটাকে আবার রিপিট করতে হবে। আবার আমি এএস এর মান 1 নাম্বার ইকুয়েশনে 0.27 ইনপুট দিব, সেখান থেকে এ এর মান 0.27 ইনপুট দিব, সেখান থেকে আমি এএস পাবো হচ্ছে 0.17। এই এএসকে আবার 2 নাম্বার ইকুয়েশনে ইনপুট দিলে এ এর মান পাবো 0.25। তাহলে আমি দেখতেছি এখনও স্যাটিসফাই করে নাই, কারণ এটা 0.27, এটা 0.25। এরপরে যখন আমি আবার এটাকে 0.25কে ইনপুট দেবো, এএস পাবো 0.17। এই 17কে আবার ইনপুট দিলে 2 নাম্বার ইকুয়েশন এ পাবো 0.25। এখন আমি দেখতেছি 25 ম্যাচ করে গেছে, তাহলে আমার স্টিল এরিয়া হবে 0.17। সেম প্রসিডিউরে আমি আবার স্পেসিং বের করব, সেখান থেকে আমি পেলাম 14.11 ইঞ্চ, আমি এটাকে 14 ইঞ্চি ধরলাম। একই প্রসিডিউর অবলম্বন করে আমরা এক্সটেরিয়র সাপোর্টের জন্য আমি এখান থেকে স্টিল ক্যালকুলেশন করব, ওই স্টিল ক্যালকুলেশন থেকে আমি স্পেসিং বের করব। তারপরে স্টেপ হবে আমাদের টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিনফোর্সমেন্ট। এটার জন্য আমরা জানি ইকুয়েশন এস ইজ ইকুয়াল টু 0.0018 বিটি, সেটা হবে 60 কেএসআই, অর্থাৎ 60,000 পিএসআই স্ট্রেংথের স্টিলের জন্য। যদি 60,000 পিএসআই না হয়, যে 40,000 বা 50,000 পিএসআই হয়, তখন আমি আগের ক্লাসে আপনাদেরকে বলেছি, তখন আমরা ধরবো হচ্ছে 0.0020 বিটি। আর যদি 60,000 চেয়ে বেশি হয়, তাহলে 0.0018 ইন্টু 60,000 নিচে হবে আমার যত স্ট্রেংথের স্টিল তার মান। নর্মালি 60,000 স্টিলকে ইউজ করা হয়, তখন আমরা এটাই ধরি। সো এটা আমি আগের ক্লাসে দেখেছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন যদি 60,000-এর বেশি হয় তাহলে কি হবে। তো টেম্পারেচার বা শ্রিঙ্কেজ স্টিল ক্যালকুলেশন করার পরও যে স্টিল এরিয়া পাবো 0.14, সেটার জন্য আমি সেম প্রসিডিউরে আমরা স্টিল স্পেসিংটা বের করে ফেলবো। তাহলে আমরা এই পর্যন্ত ডাব্লিউএসডি মেথড এবং ইউএসডি মেথডে একটি স্ল্যাবকে ডিজাইন করা শিখলাম। এখানে আমরা দুইটা অঙ্ক দেখেছি, একই অঙ্ককে আমরা দুইটা প্রসিডিউরে করেছি, ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডে। আমি আপনাদেরকে দুইটা আলাদা আলাদা ম্যাথ দিয়ে দিব, সেই দুইটা ম্যাথকে আপনারা ডাব্লিউএসডি এবং ইউএসডি মেথডে অ্যাসাইনমেন্ট হিসেবে করবেন। এখন আমরা দেখব যে রিনফোর্সমেন্ট যখন প্লেস করা হয়, রিনফোর্সমেন্ট যখন স্ল্যাবের ভিতরে রিনফোর্সমেন্টকে প্লেস করা হয়, তখন কোন প্রসিডিউর প্লেস করা হয়। না, আমরা দুইটা প্রসিডিউর ফলো করা হয়। একটা হচ্ছে কাটিং মেথড, যেটা আমি গতকালের লেকচারে কিছুটা বলেছি, কাটিং মেথডে ইউজ করা হয়। একটা হচ্ছে বেন্ড বার বা ক্র্যাঙ্ক বার হিসেবে ইউজ করা হয়। সেটা দেখতে কেমন হয় সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। সেটা হচ্ছে আমরা যদি নিলসনের বইতে যাই, নিলসনের বইয়ের 197 নম্বর পেজে ফিগার নাম্বার 5.20, সেখানে আপনারা দুইটা ফিগার দেখতেছেন। এখানে ফিগার নাম্বার এ এবং ফিগার নাম্বার হচ্ছে বি। ফিগার নাম্বার এ হচ্ছে যদি কাটিং বার ইউজ করা হয় তাহলে বার রিপ্লেসমেন্টটা কেমন হবে, আর ফিগার নাম্বার বি হচ্ছে যদি কাটিং বার ইউজ না করে বেন্ড বার ইউজ করা হয় তাহলে তার রিপ্লেসমেন্টটা কেমন হবে। অর্থাৎ বেন্ড বার যদি আমি ইউজ করি তাহলে কত ডিস্টেন্সে আমি বারকে বাঁকাবো বা বেন্ড করা শুরু করব, সেটা আমরা এখানে দেখতেছি যে এক্সটেরিয়র সাপোর্ট, এটা হচ্ছে এক্সটেরিয়র সাপোর্ট। এক্সটেরিয়র সাপোর্টের ফেস থেকে L/7, অর্থাৎ আমাদের যে 15 ফিটের স্প্যান ছিল, সেই 15কে 7 দিয়ে ভাগ করলে যত ফিট হয় তত দূর থেকে বারটা বাঁকা শুরু হবে। অর্থাৎ এই যে মিড স্প্যানে আমি সোজা করে যে বারটা দিয়েছিলাম, সেখান থেকে একটা বার যে বাঁকা হয়ে যায় উপরে উঠে গেল, কত ডিস্টেন্স থেকে সে বাঁকবে সেটা হচ্ছে এই যে সাপোর্ট, ওয়াল বা কলাম হোক বা বিম হোক, বিমের যেই আউটার ফেস, এই আমার কার্সরটা খেয়াল করুন, এই আউটার ফেস থেকে L/7 দূরত্বে গিয়ে সে বারটা বাঁকা হওয়া শুরু করবে। আর যেই বারটা স্ট্রেট চলে যাবে, সোজা চলে যাবে, সেটা সাপোর্টের ভিতরে কত দূর পর্যন্ত যাবে, সেটা সাপোর্টের ভিতরে 6 ইঞ্চ পরিমাণ ভিতরে ইনসার্ট করবে, সেটাকে 6 ইঞ্চ পরিমাণ ভিতরের দিকে ওইটা প্রবেশ করাই দিতে হবে। ঠিক একইভাবে যখন এক্সটেরিয়র
সরি ইন্টেরিয়র সাপোর্টের কাছে আসবে, যেই বারটা আমার স্ট্রেট চলে যাবে সেটাও এক্সটেরিয়র সাপোর্টের ভিতরে 6 ইঞ্চ পরিমাণ ইনসার্ট করে দিতে হবে। আর যেই বারটা স্ট্রেট না গিয়ে বেন্ড হবে, বাঁকা হয়ে চলে যাবে, সেই বারটা হচ্ছে আমার এই এক্সটেরিয়র যেই সাপোর্ট থাকবে সেই সাপোর্ট থেকে L/4। এখানে এই মানটা হচ্ছে কোড স্পেসিফাই করে দেওয়া, এটাই আমাদেরকেও দিতে হবে। এক্সটেরিয়র সাপোর্টের জন্য L/7 আর ইন্টেরিয়র সাপোর্টের জন্য L/4। এখন আসি উপরের অংশটুকু, যেখানে আমাদের উপরে আমরা যখন বার দিব বা এক্সট্রা টপ দিব, এক্সট্রা টপ বার আমরা যেটা দিব সেটা কতটুকু এক্সটেন্ড করব, সাপোর্ট থেকে কত দূর পর্যন্ত আমরা সেটাকে দিব। সাপোর্ট থেকে সেটা ডান পাশে L/3 এবং বাম পাশেও L/3। অর্থাৎ আমার যে 15 ফিট ছিল সেই 15কে 3 দ্বারা ভাগ করলে যতটুকু 3 × 5 = 15, 5 ফিট। তার মানে হচ্ছে আমার এই এক্সটেরিয়র সাপোর্ট থেকে ডান পাশে 5 ফিট দিতে হবে আর বাম পাশেও 5 ফিট দিতে হবে। এখানে লক্ষণীয়, এখানে L/2 দেওয়া আছে, কারণ যদি আমার এই বাম পাশে স্প্যানটা 15 ফিট না হয় 20 ফিট হয়, আমাদের এখানে অঙ্কে বলা আছে ইকুয়াল স্প্যান, তার মানে আমাদের এই অঙ্কে হচ্ছে সেম স্প্যান 15 ফিট। তাহলে এইদিকে হচ্ছে L/3 অর্থাৎ 15/3 5, এদিকে 5 ফিট এক্সটেন্ড করতে হবে, এইদিকে 5 ফিট এক্সটেন্ড করতে হবে। আর যে বেন্ড অংশটুকু, সেই বেন্ড অংশটা হচ্ছে L/4। ইন্টেরিয়র সাপোর্ট থেকে L/4 আর এক্সটেরিয়র সাপোর্ট থেকে L/7, আর এক্সট্রা টপ যেটা আমরা দিব সেটাকে L/3 অংশ পর্যন্ত এক্সটেন্ড করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কাটিং মেথডে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বেন্ড মেথডে। যদি আমরা বেন্ড করে দিই বার, তাহলে এই প্রসিডিউরকে ফলো করে আমাদের বারকে রিপ্লেসমেন্ট করতে হবে। এখানে দেখেন দুইটা ডিস্টেন্স দিয়ে 0 লেখা আছে, তার মানে হচ্ছে একটা বেন্ড বার এবং একটা স্ট্রেট বার, এই দুইটা বারের মাঝে কোনো ডিস্টেন্স নাই, অর্থাৎ ভার্টিক্যালি এদের মাঝে কোনো ডিস্টেন্স নাই। কিন্তু হরাইজন্টালি তো আমি যদি 6 ইঞ্চি স্পেসিং দিই, তাহলে একটা বেন্ড বার এবং একটা স্ট্রেট বারের মাঝে 6 ইঞ্চি ডিস্টেন্স থাকবে, কিন্তু ভার্টিক্যালি এর মাঝে কোনো ডিস্টেন্স থাকবে না। অর্থাৎ দুইটা বার একই সাথে লাগানো, একটা দাগ দিয়ে দেখাইলে হয়ে যেত, কিন্তু একটা দাগ দিয়ে দেখাইলে আপনারা মনে করবেন যে এখানে একটা স্ট্রেট বার একটা বেন্ড বার, কিন্তু দাগ হচ্ছে একটা বার, দুইটা কীভাবে পসিবল। এই জন্য ভার্টিক্যালি দুইটার মাঝে একটু গ্যাপ দিয়ে, এবং এখানে দেখাই দেওয়া হয়েছে দুইটার মাঝে ডিস্টেন্স হচ্ছে 0, তার মানে তারা একই লেভেলে। ঠিক একইভাবে টপে আমি যখন বার দিচ্ছি, আমি বলছি সাপোর্টে বারটা টপে যায়, এই যে স্ট্রেট বারটা এখান থেকে ক্র্যাঙ্ক হয়ে টপে চলে গেছে, এবং এক্সট্রা টপ আমি যেটা দিচ্ছি, আমি আগেই বলেছি এক্সট্রা টপ আমার কখন দিতে হবে এবং কী কারণে লাগবে, সেটা আপনার লেকচার 1 এবং পার্ট 1 এবং 2 যদি দেখেন WSD মেথডের এবং USD মেথডের পার্ট 1 যদি দেখেন, সেখানে আপনারা বুঝবেন যে কখন এক্সট্রা টপ দিতে হয়। আমি আবার একটু রিপিট করতেছি, অর্থাৎ আমার মিডে স্পেসিং যদি 6 ইঞ্চি করে থাকে এবং আমার এই টপেও যদি স্পেসিং 6 ইঞ্চি করে থাকে, আমার এই মিডে কিন্তু একটা স্ট্রেট বার এবং একটা ক্র্যাঙ্ক বার, দুটার মাঝে স্পেসিং 6 ইঞ্চি। বাট টপে আপনারা খেয়াল করে দেখবেন এখানে কোনো স্ট্রেট বারটা টপে আসতেছে না, এই যে স্ট্রেট বার সেই স্ট্রেট এই বটম দিয়ে চলে গেছে, বাট ক্র্যাঙ্ক যে বারটা সেটা টপে চলে আসতেছে। এই ক্র্যাঙ্ক বার কিন্তু একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, একটা স্টেট একটা ক্র্যাঙ্ক, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্কের মাঝের ডিস্টেন্স হচ্ছে 12 ইঞ্চি। অর্থাৎ 12 ইঞ্চি কিন্তু সবসময় থাকবে না, আমার যদি মিডের স্পেসিং 6 ইঞ্চি হয়, তাহলে দুইটা ক্র্যাঙ্ক এবং দুইটা স্টেটের মাঝের স্পেসিং হবে 12 ইঞ্চি। যদি মিডের স্পেসিং 4 ইঞ্চি হয়, তাহলে দুইটা ক্র্যাঙ্ক এবং দুইটা স্ট্রেট পরপর দুইটা ক্র্যাঙ্ক, কারণ দুইটা ক্র্যাঙ্ক বার কখনো পরপর থাকে না, একটা স্ট্রেট থাকে, একটা ক্র্যাঙ্ক থাকে, তারপরে একটা স্ট্রেট থাকে, আবার একটা ক্র্যাঙ্ক থাকে, অর্থাৎ দুইটা ক্র্যাঙ্কের মাঝে একটা স্ট্রেট থাকে। তাহলে দুইটা ক্র্যাঙ্কের মাঝের স্পেসিং হবে মিডে যে স্পেসিং তার ডাবল, যদি 6 ইঞ্চি হয় তাহলে 12, যদি 4 ইঞ্চি হয় তাহলে 8, যদি 8 ইঞ্চি হয় তাহলে 16। কিন্তু আমার ধরলাম আমি এখানে 6 ইঞ্চি করে স্পেসিং দিতে হচ্ছে, তাহলে মিডে আমার চলে আসতেছে প্রত্যেকটা বারের মাঝে স্পেসিং 12 ইঞ্চি করে। কিন্তু আমি যদি ক্যালকুলেশন করে বের করি যে আমার প্রত্যেকটার মাঝে স্পেসিং দরকার হচ্ছে এক্সটেরিয়র সাপোর্টেও 12 করে, কিন্তু আমাদের অঙ্কে দেখবেন খেয়াল করে সেখানে কিন্তু 11 ইঞ্চি আসছে, আমরা সেটাকে 12 ইঞ্চি ধরে নিচ্ছি। বাট আমি বলতেছি যে এক্সট্রা টপ কখন দিতে হবে সেটা বোঝার জন্য, যদি আমার টপে 11 ইঞ্চি না এসে এখানে এই অংশ থেকে এক্সটেরিয়র স্প্যান 11 ইঞ্চি না এসে 6 ইঞ্চি আসতো, তাহলে আমি কিন্তু এখানে বার আসতেছে 12 ইঞ্চি পরপর, তখন মাঝে একটা বার দিতে হতো, ওই বারটাকে আমরা বলতেছি এক্সট্রা টপ। যদি মাঝে দুইটা বার দিতে হয়, তাহলে আমরা বলবো টু এক্সট্রা টপ, যদি একটা দিতে হয় তাহলে 1 এক্সট্রা টপ। ওই এক্সট্রা টপটুকু আর ক্র্যাঙ্ক যে বার একই লেভেলে থাকবে হরাইজন্টালি, বাট
যদি একটা দাগ দিয়ে বোঝাই তখন মনে হবে যে এক জায়গায় দুইটা বার কীভাবে থাকে, তাই এখানে ভার্টিক্যালি কিছু গ্যাপ দিয়ে বোঝানো হয়েছে এখানে দুইটা বার, বাট গ্যাপটুকু কত 0 ইঞ্চি, তার মানে হচ্ছে তারা একই লেভেলে থাকবে। আর যদি কাটিং প্রসিডিউরে আমি বারকে রিপ্লেসমেন্ট করি, দেখেন এখানে কোনো বার বেন্ড করার বাঁকা করার কোনো ঝামেলা নাই, এখানে মেশিন দিয়ে ডাইরেক্ট কাটবে, কাটার পরে সেখানে ইউজ করা হবে। তাহলে উপরের বারটাকে আমরা কেটে দেবো, নিচে কিন্তু দুইটা বারই এখানে স্ট্রেট, নিচের প্রত্যেকটা বার এখানে স্ট্রেট, নিচে কোনো ক্র্যাঙ্ক বার নাই। তো এই বারটা হচ্ছে আমার 6 ইঞ্চি পরিমাণ স্পেসিং, মানে স্ল্যাবের ভিতরে সাপোর্টের ভিতরে ইনসার্ট করা ঢোকানো থাকবে, বাট এক্সটেরিয়র সাপোর্টে একটা বার 6 ইঞ্চি থাকবে, আরেকটা বার 6 ইঞ্চি থাকবে না, সেটাকে কাটিং করে দেওয়া হবে। এখানে ঠিক যেই বারটা বেন্ড করে দেওয়া হয়েছিল এখানে সেই বারটা কাটিং করে দেওয়া হবে। এখানে বেন্ড করা হয়েছিল L/4 ডিস্টেন্সে, বাট যখন কাটিং মেথড আমরা ইউজ করব তখন L/8 ডিস্টেন্স, অর্থাৎ 15 তাকে 8 দ্বারা ভাগ করলে যতটুকু হবে। আর এখানে বেন্ড করা হয়েছিল L/7 ডিস্টেন্সে, বাট বেন্ড যে বারটা নিচ থেকে বেন্ড করে উপরে তোলা হয়েছিল, নিচে কত ডিস্টেন্সে বেন্ড করা হয়েছিল L/7, তো এখান তো যেহেতু বেন্ড করার কোনো ঝামেলা নাই, কাটিং হবে উপরে, তাই L/4 ডিস্টেন্স, এটা হচ্ছে কোড স্পেসিফাই করে দেওয়া আছে। আমরা এটা খেয়াল করব যে কাটিং বারের জন্য L/4 এবং বেন্ডের জন্য L/7, অবশ্যই নিচ থেকে L/7 নিচে, কারণ বাঁকা করা হয়তো নিচ থেকে বাঁকা করে উপরে তুলবো, তাহলে নিচে কত দূর থেকে বাঁকা করবো L/7 থেকে, আর এখানে কাটবো উপরে, বারটা যদি কেটে উপরে দিচ্ছি তো কত দূর পর্যন্ত দিব, L/4 পর্যন্ত দিব। এখানে L/3 থাকবে, জাস্ট L/4 এর জায়গায় এখানে L/8 হবে, আর এখানে L/7 এর জায়গায় L/4 হবে, বাকি L/3 সেম থাকবে। এবং যদি বারটা সাপোর্টের ভিতরে ঢোকানো হয় তাহলে 6 ইঞ্চি সাপোর্টের ভিতরে ইনসার্ট করে দেওয়া থাকবে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি আমার এই স্ল্যাবটা বা এই বিমটা 12 ইঞ্চি হয় তাহলে আর দুইটা বারকে আমাদের কাটতে হবে না, কারণ এটা 6 ইঞ্চি ইনসার্ট করব বাম পাশ থেকে, 6 ইঞ্চি ইনসার্ট করবো ডান পাশ থেকে, তাহলে দুইটা পরস্পর মিলে যাবে, তখন আমরা কাটবো না, এটাকে আমরা ডাইরেক্ট এই বারটা আমরা দিয়ে দেবো। এটা হচ্ছে বার রিপ্লেসমেন্টের এই ফিগার। এই ফিগারটা আপনাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, বুঝে রাখতে হবে। কাটিং মেথডে বললে এইটা, আর হচ্ছে কাটিং মেথড বললে এইটা, আর বেন্ড মেথড বললে এটা। পরীক্ষা এভাবে আসতে পারে যে ড্র দ্য টিপিক্যাল ডায়াগ্রাম অফ কাটিং মেথড অর বেন্ডিং মেথড, তখন এই ডায়াগ্রামটা এভাবে এঁকে দিলেই হবে। তাহলে আমাদের আজকের লেকচার এই পর্যন্তই। থ্যাঙ্কস টু এভরিওয়ান, সবাই ভালো থাকবেন এবং নিরাপদ দূরত্ব বজায় রাখবেন।